আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান বিষয়ের উপর ক্লাস পরিচালনা করব। আমাদের এই মুহূর্তে লক্ষ্মীপুর সরকারি কলেজ অফিসিয়াল পেজ থেকে একসাথে 3টি ক্লাস লাইভ সম্প্রচারিত হবে, যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য পদার্থবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য হিসাব বিজ্ঞান এবং মানবিক বিভাগের জন্য পৌরনীতি ও সুশাসন, এই 3টি বিষয়ের ক্লাস পরিচালিত হবে একসাথে। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা সবাই আমার সাথে লাইভে সংযুক্ত থাকবে এবং নিজ নিজ নাম, বিভাগের নাম এবং রোল নাম্বার কমেন্ট বক্সে উল্লেখ করবে। যারা ব্যবসা শিক্ষা বিভাগের আছো, তোমরা হিসাব বিজ্ঞানের ক্লাসটির সাথে সংযুক্ত হবে এবং যারা মানবিক বিভাগের আছো, তারা পৌরনীতি ও সুশাসন এই বিষয়ের ক্লাসের সাথে সংযুক্ত হবে। আশা করি সবাই নিজ বিষয়ের ক্লাসের প্রতি মনোযোগ দিবে এবং এই অনলাইন ক্লাস থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত যে জিজ্ঞাসাগুলো আছে, যে চাওয়া পাওয়াগুলো আছে, সেটি তুমি পূরণ করে নিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। যদি আমার কথা এবং বোর্ডের লেখা স্পষ্ট বুঝতে পাও, একটু দয়া করে কমেন্ট বক্সে বিষয়টি নিশ্চিত করবে, তাহলে আমি ক্লাস পরিচালনা করতে সহজ হবে। আমি আজকের ক্লাসের শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম স্যারের প্রতি, যার সুচিন্তিত দিক নির্দেশনার মাধ্যমে আমি আবারও পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাস নিয়ে তোমাদের সামনে এই অনলাইনের মাধ্যমে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও নিশ্চয়ই স্যারকে ধন্যবাদ দিবে, কারণ স্যার যদি এই চিন্তা না করতেন তাহলে হয়তো বা তোমরাও এই সুবিধা থেকে বঞ্চিত হতে। তোমরা নিশ্চয়ই অনেকেই কমেন্ট করেছো, সব কিছুই ঠিক আছে, সাউন্ড শুনতে পাচ্ছ। ওকে, আমি একটু 1 মিনিট পরে আবার তোমাদের সাথে কথা শুরু করছি। আগে হিসাব বিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ের ক্লাস দুটির লাইভ সম্প্রচারটা নিশ্চিত করে দিচ্ছি। তোমরা আমার সাথেই থাকবে, আমি 1 মিনিট পরে আবার তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি। ওকে, আবারও তোমাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। তোমরা ইতোমধ্যেই যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, সবাই সংযুক্ত হয়েছো। তবে আজকে আমি আইসিটি নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো পদার্থবিজ্ঞান নিয়ে। আমার পরিচয় আজকে দেওয়ার প্রয়োজন করছি না, কারণ গতকাল যারা ক্লাসে সংযুক্ত ছিলে সবাই আমার পরিচয় অবগত আছো। তারপরেও বলছি, আমি মোহাম্মদ ফিরোজ আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। এতটুকুই যথেষ্ট। প্রথমে যেহেতু পদার্থবিজ্ঞানের উপর তোমাদের সাথে আমার আনুষ্ঠানিকভাবে প্রথম ক্লাস, তাই আমি তোমাদেরকে এই বিষয়ের উপরে প্রাথমিক যে সকল কথাবার্তা আছে, যে বিষয়গুলো তোমাদের জানা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আগে ডিসকাস করব, তারপরে পড়ালেখার প্রসঙ্গে আসব। শুরুতেই বলে নিই, পদার্থবিজ্ঞান আসলে বিজ্ঞান বিভাগের জন্য অন্যতম প্রধান একটি বিষয়, কারণ এই বিষয়ে বাদ দিয়ে তুমি ভবিষ্যতে কোথাও উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে না।
তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি বড় বড় বিশ্ববিদ্যালয়, নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়বে, যেখানেই তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবে দেখবে সেখানেই তোমার পদার্থবিজ্ঞানের যে অপশনটুকু আছে সেখানে তোমাকে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাই এই বিষয়টাকে কোনোভাবে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তোমরা এসএসসি লেভেলে যে পদার্থবিজ্ঞান বিষয়টি পড়ে এসেছো সেটি আর ইন্টারমিডিয়েট লেভেলে যে পদার্থবিজ্ঞান, দুটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। কারণ ওইখানে একটা মাত্র নির্দিষ্ট বই পড়ে এসেছে, তার উপরেই ভিত্তি করেই পরীক্ষায় প্রশ্ন এসেছে। কিন্তু এখানে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি বিষয় আছে, দুটি বিষয়ে তোমার ভিন্ন ভিন্নভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং দুটি বিষয়ে উপরেই আমাদের এনসিটিভি নির্ধারিত বই সংখ্যা অনেক বেশি, 15 থেকে 20টা বই সরকার অনুমোদিত, পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত। তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে অল্প সময়ে এতগুলো বই পড়ার মতো সেই সুযোগ আমাদের হবে না। আমাদেরকে কিছু আমরা যে ক্লাসে তোমাদেরকে যেভাবে নির্দেশনা দেব সেই নির্দেশনা অনুযায়ী এবং নির্ধারিত বই আমরা ফলো করব। যারা ভালো রেজাল্ট করতে ইচ্ছুক, বেশি জানতে ইচ্ছুক, তারা হয়তো একাধিক বই ফলো করতে পারো। আমি যথারীতি আজকেও তোমাদের, যেহেতু পদার্থবিজ্ঞানের উপর প্রথম ক্লাস, আমি বইয়ের নাম বলবো, তবে সেটি আমার ক্লাসের একেবারে শেষ প্রান্তে আমি বলবো। আগে আমি গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলে নেই। তাহলে ইতিমধ্যেই তোমরা অবগত হয়েছ যে এখানে আমাদের দুটি পত্র আছে, দুটি পত্রেই 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে তত্ত্বীয় অর্থাৎ থিওরিটিক্যাল পরীক্ষায় তুমি 75 নম্বরের করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। গতকাল বলেছিলাম আইসিটি বিষয়ে যেরকম বন্টন, সেই একই রকম। প্রথম পত্র ব্যবহারিক 25 নম্বর আছে এবং দ্বিতীয় পত্রেও ব্যবহারিক 25 নম্বর আছে। তোমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে যে সকল স্থির চিত্র দেখেছ, সেখানে দেখেছ পদার্থবিজ্ঞান ল্যাবের যে আমরা চিত্র উপস্থাপন করেছি, সেখানে অনেক সুবিশাল পদার্থবিজ্ঞানের ল্যাব আছে, হিউজ আমাদের অ্যাপারেটাস আছে। আমরা সময় মতো তোমাদেরকে রুটিন অনুযায়ী যখন সব কিছুই স্বাভাবিক হবে চেষ্টা করব নিয়মিত তোমাদের এই প্র্যাকটিক্যালগুলোকে আমরা ল্যাবে হাতে কলমে শেখানোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের এখন যে ক্লাসগুলো পরিচালিত হবে, এই ক্লাসগুলো হবে মূলত তত্ত্বীয় অর্থাৎ যে থিওরিটিক্যাল যে 75 নম্বরের পরীক্ষা হবে, সেই 75 নম্বর উপর ভিত্তি করে আমরা তোমাদের সামনে ক্লাস প্রেজেন্ট করব। তার মধ্যে আমি সংক্ষেপেই যাচ্ছি, যেহেতু আইসিটিতে গতকালের ক্লাসে আমি বিস্তারিতভাবে বিষয়টা বলেছি, আজকে সেভাবে বলছি না। এখানে 50 নম্বরের সিকিউ অর্থাৎ সৃজনশীল পার্ট এবং 25 নম্বরের হবে এমসিকিউ। এখানেও যথারীতি আইসিটির মতোই 50 নম্বরের মধ্যে 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে তুমি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর যথারীতি এমসিকিউ 25 নম্বর। তাহলে বুঝতেই পারতেছো। তবে আইসিটিতে অধ্যায় ছিল মাত্র কয়টা? 6টা। কিন্তু এখানে কিন্তু 6টা অধ্যায় নয়, এখানে প্রথম পত্রে আছে 11টা অধ্যায়, দ্বিতীয় পত্রে আছে 10টা অধ্যায়। তাহলে এখানে প্রশ্ন আসবে টোটাল, প্রথম পত্রের কথা যদি বলি, টোটাল কয় সেট? 8 সেট। তার মানে 11টা অধ্যায় থেকে 8 সেট প্রশ্ন আসবে। তাহলে এখানে কোন 3টা অধ্যায় বাদ যাবে এটা আসলে আমরা আগাম বলতে পারবো না, কোন 3টা অধ্যায় বাদ যাবে। তো সেজন্য আমাদের আসলে প্রত্যেকটা অধ্যায়কেই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হয়। তবে প্রথম পত্রের জন্য প্রথম যে অধ্যায়টা আছে ধারণা বা পদার্থবিজ্ঞানের ধারণা, পরিমাপের ধারণা, এই অধ্যায়টা, এখান থেকে সচরাচর এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয় না। এখানে যে কনসেপ্টগুলো আছে বা যে নির্দেশনাগুলো আছে, এই নির্দেশনায় আমরা শুধুমাত্র এমসিকিউ হয়তো কখনো 2-1টা প্রশ্ন হতে পারে, এর চেয়ে বেশি কিছু হয় না, বা কিংবা জ্ঞানমূলক কোনো প্রশ্ন হতে পারে। তাহলে আমাদেরকে এই অধ্যায়টা যদি আমি স্কিপও করি, তাহলে আমাদের আরও কয়টা অধ্যায় থাকবে? 10টা অধ্যায়। 10টা অধ্যায়ের মধ্যে আমাদের নিশ্চিতভাবে আমরা বলতে পারি কিছু কিছু অধ্যায়ের নাম, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবেই, সেই নিশ্চিত অধ্যায়গুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দেব। তার মধ্যে যেমন আমি যদি বলি দ্বিতীয় যে অধ্যায়টা ভেক্টর অধ্যায়, তারপরে তৃতীয় যে অধ্যায়টা গতিবিদ্যা, এরপরে নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, তারপরে তোমার মহাকর্ষ অভিকর্ষ, এরপরে তোমার যে লাস্টের যে একটা অধ্যায়, এরপরে আছে তোমার পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়গুলো। তারপরে আছে তোমার গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়গুলো থেকে নিশ্চিতভাবে আমরা বলতে পারি পূর্ণাঙ্গ এক সেট সৃজনশীল প্রশ্ন হবে। বাকি যে 2টা থাকে, একটা হচ্ছে তোমার
তরঙ্গ এবং আরেকটি হচ্ছে পর্যায় গতি। এই অধ্যায়গুলো থেকে হয়তোবা কখনো তরঙ্গ থেকে আসে, কখনো পর্যায় গতি থেকে আসে, আবার এমনও দেখেছি তরঙ্গ থেকেও একটা পূর্ণাঙ্গ সেট এসেছে, পর্যায় গতি থেকে একটা পূর্ণাঙ্গ সেট এসেছে, সেক্ষেত্রে আবার অন্য অধ্যায়গুলো থেকে মিসিং হয়। এখানে আসলে আইসিটির মতো নিশ্চিতভাবে আমি বলবো না যে এই অধ্যায় থেকে আমাদের দুইটা আসবে, তবে কোনো অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হওয়ার সুযোগ নেই। প্রত্যেকটা অধ্যায় থেকেই যেখান থেকে হবে একটা সেটই প্রশ্ন হবে। ওকে, আমার মনে হয় তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো এবং তোমরা যথারীতি আগামী যতক্ষণ আমি ক্লাসটি পরিচালনা করার সুযোগ পাই তোমরা আমার সাথেই থাকবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে সাথে থাকবে। আমি আশা করব তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা এই কলেজের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, তোমাদের কাছ থেকে কোনো অপ্রীতিকর কমেন্ট আমি আশা করব না। তোমরা গঠনমূলক কমেন্ট করবে, যে কমেন্ট তোমার জানার জন্য বোঝার জন্য যথেষ্ট হবে সেই কমেন্টই করবে। এখানে অতিরিক্ত কিছু বলার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও আশা করব তোমরা এই মুহূর্তে হয়তো অনেকের কাছে বই খোলারও দরকার নেই, তোমরা আপাতত খাতা এবং কলম নিয়ে তোমরা ক্লাসটা একেবারে ফর্মালি করার জন্য মনোনিবেশ হও। কি সবাই একমত আমার সাথে? ওকে, আমরা যারা ক্লাস করছি না, কারণ আমার সায়েন্সে অলরেডি আমরা প্রায় 320-25 জনের মতো ভর্তি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে লাইভে প্রায় 200 জনের মতো আছি, বাকি আরও 150 জন বা 120-25 জন ক্লাসে নেই। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা ক্লাস করবে না, তোমরা এখানে যে রোল নাম্বার এবং নামগুলো দিচ্ছ এটা কিন্তু হাজিরা হিসাবে আমাদের কাউন্ট হচ্ছে। তো এখানে যারা ক্লাস করবা আবার রোল নাম্বার দিবা না, সে কিন্তু অ্যাবসেন্ট হিসাবে পরিগণিত হবে। অবশ্যই তুমি লাইভে সংযুক্ত হওয়ার পরপরই তোমার প্রধান কাজ হবে তোমার নাম, বিভাগ এবং রোল নাম্বারটা কমেন্ট করবে, এটা নির্দেশ। আর যারা করে নাই, যদি তোমাদের সাথে সম্পর্ক থাকে, পরিচয় থাকে, তাহলে তাদেরকে মেনশন করো যাতে ক্লাসটিতে সংযুক্ত হয়। ওকে, এবার আমাদের প্রথম পত্রের পড়ালেখায় চলে যাচ্ছি। আমরা বলেছি আমরা চেষ্টা করব 10টা অধ্যায়কে ভালোভাবে তোমাদের সামনে ক্লাসে প্রেজেন্ট করার জন্য। তো 10টা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় যে অধ্যায়টি ভেক্টর অধ্যায়, আমি আজকে তোমাদের সাথে ভেক্টর অধ্যায় দিয়ে এই ক্লাসটি শুরু করছি। এই অধ্যায় দিয়ে ক্লাসটি শুরু করার পেছনে কিছু যৌক্তিকতা আছে, আমি সেই যৌক্তিক বিষয়গুলো তোমাদের সামনে একটু শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে এমন যে তুমি নবম দশম শ্রেণীতে যে পদার্থবিজ্ঞান পড়েছো, সেখানে কিন্তু কোনো ক্যালকুলেশনে বা কোনো ব্যাখ্যায় ভেক্টর যে বীজগণিত বা ভেক্টর যে ক্যালকুলাস, এই গণিতটাকে কিন্তু সেখানে প্রয়োগ করা হয় নাই কোনো ব্যাখ্যা উপস্থাপন করতে। সাধারণ যে ম্যাথমেটিক্স আছে সেটা দিয়ে কিন্তু সেখানে বিভিন্ন থিওরিটিক্যাল ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। কিন্তু যারা বই কিনেছো, বই দেখেছো, তারা অবশ্যই অবগত হয়েছে যে এখানে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে গাণিতিক ক্যালকুলেশনগুলো করা হয়েছে বা যে এক্সপ্লেনেশনটা করা হয়েছে, সেখানে কিন্তু তোমার সাধারণ বীজগণিত ব্যবহার করা হয় নাই, সেখানে ভেক্টর বীজগণিত ব্যবহার করা হয়েছে, ভেক্টর ক্যালকুলাস ব্যবহার করা হয়েছে। তাই আমাদেরকে ভেক্টর সম্পর্কে যদি সম্যক ধারণা না থাকে, তাহলে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হব না। এজন্যই আমি মনে করি শুরুতেই তোমাদের সবাইকে এই অধ্যায়ের প্রতি মনোনিবেশ করা উচিত এবং এই অধ্যায়ের যে খুঁটিনাটি বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই জানা উচিত। আমি আশা করব যদি ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, তাহলে তোমাদের ভেক্টর অধ্যায়ের যতটুকু জানা দরকার ততটুকু তুমি খুব সুন্দরভাবে জেনে নিতে পারবে। আমরা নবম দশম শ্রেণীতে যেটা পড়ে এসেছি ভেক্টর সম্পর্কে, হয়তোবা তোমরা শুধু 2টা সংজ্ঞা পড়ে এসেছো এবং কিছু উদাহরণ পড়ে এসেছো। তার মধ্যে হয়তো যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভেক্টর রাশি কি, তুমি হয়তো বলবে যে রাশির মান এবং দিক আছে সেই রাশিকে ভেক্টর রাশি বলা হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, এটাই নিচের ক্লাসে ছিল। স্কেলার রাশি কাকে বলে? তুমি হয়তো বলবে যে রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানই যথেষ্ট, দিকের প্রয়োজন নেই, সেই রাশিটা হলো কি স্কেলার রাশি। হ্যাঁ, তো অনেকগুলো উদাহরণ পড়েছো, বেগ, ত্বরণ, সরণ, এগুলো হচ্ছে কোন রাশি? ভেক্টর রাশি।
অন্যদিকে ভর, তারপরে সময়, এই ধরনের রাশিগুলো হচ্ছে কি স্কেলার রাশি, তাই না? আমাদের আলোচনা এই লেভেলে কিন্তু এগুলা নয়। এই লেভেলে আমরা আরো ভিতরের বিষয়গুলো নিয়ে উপস্থাপন করব, তোমাদের জানতে হবে সেই বিষয়গুলো। তো শুরুতেই আমরা ভেক্টর রাশির যদি প্রকাশ নিয়ে কথা বলি, যে একটা রাশিকে ভেক্টর হিসাবে প্রকাশ করতে হলে আমি তাকে কিভাবে লিখলে সেটা প্রকাশ পাবে যে এটি ভেক্টর রাশি। বেসিক্যালি তোমরা নিচের ক্লাসে এক পদ্ধতি শিখে এসেছো যে কোনো রাশির উপরে বা কোনো চিহ্নের উপরে বা কোনো বর্ণের উপরে যদি একটা ভেক্টর সাইন দিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে ভেক্টর রাশি হিসেবে চিনি। কিন্তু এখানে আমরা আরো 3টা নোটেশন দেখব। তোমরা যদি বোর্ডের দিকে ফলো করো, আমি যদি মনে করি যে এই একটা ভেক্টর রাশি, তাহলে এটার উপরে একটা তীর চিহ্ন দিয়ে আমরা তাকে ভেক্টর হিসেবে ডিফাইন করতে পারি। শুধু তাই নয়, আমরা চাইলে এই রাশিটার উপরে একটা বার চিহ্ন দিয়ে, তীর চিহ্ন না দিয়ে শুধু একটা দাগ দিলাম, এটাকে পুরো বলে বার বলে যে যেভাবে বলো না কেন, তাহলে এটাও কিন্তু ভেক্টরের একটা নোটেশন হিসেবে বিবেচিত হবে। শুধু উপরে না, আমরা চাইলে নিচেও সেই বার চিহ্ন দিতে পারি, সেক্ষেত্রে সেটি ভেক্টর হিসেবে প্রকাশিত হবে। তারপরে চাইলে একটা রাশিকে বোল্ড করে, বোল্ড মানে একটু গাঢ় করে দিব, মোটা করে দিব, কিন্তু তার যে ফন্ট সাইজ আছে সেই সাইজটা পরিবর্তন হবে না, তাহলে এটাও ভেক্টর রাশির একটা নোটেশন হিসেবে বিবেচিত হবে। তাহলে তুমি অন্তত এখন এই ক্লাসের মাধ্যমে তুমি অবগত হয়েছো যে একটা রাশিকে ভেক্টর রাশি হিসেবে উপস্থাপন করার জন্য বা লেখার জন্য আমাদের কয়টা পদ্ধতি আছে? 4টা পদ্ধতি। একটা হলো রাশিটির উপরে অ্যারো চিহ্ন ব্যবহার করব, আরেকটা হলো রাশিটির উপরে একটা বার চিহ্ন ব্যবহার করব, অথবা রাশিটির নিচে বার চিহ্ন ব্যবহার করব, অথবা রাশিটিকে আমরা একটু বোল্ড করে প্রকাশ করব। এখন প্রশ্ন হলো তুমি কোন পদ্ধতিটা কোথায় লিখবে? আমার সাজেশন হচ্ছে এখানে প্রশ্নপত্রে তোমার যে নোটেশন দেওয়া থাকবে, প্রশ্নপত্রে যদি অ্যারো সাইন থাকে তুমি এটাই ব্যবহার করবে, প্রশ্নপত্রে যদি বার থাকে উপরে বা নিচে সেটাই ব্যবহার করবে। তবে এই বোল্ড অপশনটা বেসিক্যালি তোমাদের প্রশ্নপত্রে থাকবে না, কারণ এটা কম্পিউটারে লেখা যতটা সহজ, তুমি হাতে লেখা ততটা সহজ নয়, এখানে সময় বেশি লাগবে। তাই এই পদ্ধতিতে আমাদের লেখাটা কম হবে, আমাদের এই বাকি যে 3 পদ্ধতি আছে এই 3 পদ্ধতিতে লেখাটা বেশি হবে। আশা করি এই প্রকাশ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরো কিছু ভেক্টরের প্রকাশ আছে, কিন্তু আমি এখন বলবো না, সেটা আমাদের ধারাবাহিকভাবে আসবে, পর্যায়ক্রমে আমরা জানবো। তাহলে ভেক্টর রাশিকে আমরা চিনার জন্য আমাদের এতটুকুই যথেষ্ট। আমরা যদি বলি যে ভেক্টর রাশির কয়টা বৈশিষ্ট্য? 2টা। একটা তার মান আছে, তার দিক আছে। মান যেমন আছে তার দিকও আছে। তাহলে এইভাবে যদি আমি তাকে নোটেট করি তাহলে আমরা তার মানও পাবো, তার দিকও পাবো। প্রশ্ন হলো আমি যদি বলি যে আমি দিক দেখাবো না, শুধু মান দেখাবো, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? এখানে পদ্ধতি আছে 2টা। একটা হচ্ছে যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা মডুলাস আকারে প্রকাশ করব, তাহলে এটা এ ভেক্টর রাশির মান প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? মান প্রকাশ পাবে। আর এইভাবে লেখা একটু জটিল হওয়ার কারণে আমরা এটাকে শুধু এ দ্বারা প্রকাশ করব। তাহলে কোনো চিহ্ন যখন আমরা ব্যবহার না করব তখন সেটা স্কেলার রাশি হিসেবে বিবেচিত হবে। আর যেমন তোমরা সবাই জানো যে ব একটা ভেক্টর রাশি, কিন্তু আমরা যখন সমীকরণ লিখি এফ ইকুয়াল এম এ বা অন্য কোথাও বলকে প্রকাশ করি তখন কিন্তু ভেক্টর চিহ্নটা ব্যবহার করি না, আসলে আমরা তখন তার মান দ্বারা তাকে ডিফাইন করছি। যেমন শুধু এফ বললে এটা বলের মান প্রকাশ পাবে, কিন্তু যদি তুমি ভেক্টর সাইন সহ ব্যবহার করো তখন এটি কি প্রকাশ পাবে? বলের মান এবং দিক দুইটাই প্রকাশ পাবে। কি বুঝতে পারতেছি? তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে দয়া করে কমেন্ট করবে, এবং আমি যদি এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে অনেকজন লাইভে আছো, সবার কমেন্ট হয়তো এই মুহূর্তে চোখে নাও পড়তে পারে, আমি চেষ্টা করব পরবর্তীতে যখন আমি এগুলো দেখব তোমাদের কমেন্টগুলো, আমি যদি গঠনমূলক কমেন্ট হয় আমি সেটা রিপ্লাই করব। ওকে, এবার আসি তাহলে ভেক্টর রাশির প্রকাশ এবং ভেক্টর রাশির মান কিভাবে প্রকাশ করব। আমরা দুটো জিনিস সম্পর্কে ধারণা পেলাম। মান প্রকাশের পদ্ধতি আছে 2টা। এক হচ্ছে কিভাবে পরম মান চিহ্ন ব্যবহার করে, মডুলাস সাইন ব্যবহার করে, আর একটা হচ্ছে কিভাবে শুধুমাত্র তার মধ্যে যে চিহ্ন মানে ভেক্টরের নোটেশন থাকবে সেটা বাদ দিয়ে সরাসরি লিখলে সেটা মান হিসেবে প্রকাশ পাবে। এবার আমরা আরেকটু গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি।
আমাদের এই লেভেলে পদার্থবিজ্ঞানের উপর আলোচনা করার জন্য কিছু বিশেষ বিশেষ ভেক্টরের সাথে পরিচয় লাভ করতে হবে, কিছু বিশেষ ভেক্টর। তা আমরা সেই বিশেষ ভেক্টর প্রায় 15-16টা বিশেষ ভেক্টর নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। তার মধ্যে অন্যতম প্রধান হলো একটা হলো আমার শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর খেয়াল করো। তারপরে আমরা আলোচনা করার চেষ্টা করব একক ভেক্টর, এরপরে আমরা আলোচনা করব আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। তারপরে আমাদের আলোচনায় আসবে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। এরপরে চেষ্টা করব আমরা সরণ ভেক্টর নিয়ে কথা বলার, সরণ ভেক্টর। তারপরে আলোচনায় আসবে আমাদের সমান ভেক্টর, সমান ভেক্টর। এরপরে বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। তারপরে আমাদের সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর। এরপরে আছে আমাদের সদৃশ ভেক্টর, সদৃশ। তারপর আছে বিসদৃশ ভেক্টর। দেখা যাচ্ছে তো লেখাগুলো? হ্যাঁ, বিসদৃশ ভেক্টর। তারপরে আমরা আলোচনা করব বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। এরপরে আরো আলোচনা আছে, আমরা চেষ্টা করব সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর নিয়ে কথা বলার জন্য। এবং আরো আছে আমাদের সমরৈখিক, সমরৈখিক ভেক্টর নিয়ে কথা বলার চেষ্টা করব। মোটামুটি কেউ যদি কম কম মানে বিশেষ ভেক্টর হিসেবে পরিচয় কম করেও নিতে চাও, তাহলে আমি বোর্ডে যে ভেক্টরগুলোর নাম উপস্থাপন করেছি এই ভেক্টরগুলো সম্পর্কে তোমাকে পরিচিত হতেই হবে। এগুলোর কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই প্রত্যেকটা অপশন থেকেই তোমার জ্ঞান, অনুধাবন এবং অবজেক্টিভ, এই 3 ধরনের প্রশ্ন তুমি পাবাই। জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আমরা এই জায়গাগুলো থেকে পাবো। তাই প্রত্যেকটা প্রশ্নকে, প্রত্যেকটা বিশেষ ভেক্টরগুলোকে আমরা একটু বিশেষভাবে জানার চেষ্টা করতে হবে। কি সবাই কি মনোযোগ আছে তো? আমি ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি। তোমরা কিন্তু কাগজ কলম নিয়ে থাকতে হবে এবং যা যা বলি সেগুলোকে একটু সংক্ষিপ্তভাবে হলো তুমি নোট করতে হবে, তাহলে পরবর্তীতে যখন পড়তে যাবে তখন সেটা সহজ হবে। আমি শুরুতেই শূন্য ভেক্টর নিয়ে কথা বলতে চাই। সংজ্ঞা আসে তখন আমরা এটাকে সহজভাবে উপস্থাপন করি, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। হ্যাঁ, এতটুকু লিখলে তুমি 1 নাম্বার পাবে, আসে এটা 1 নাম্বারের প্রশ্ন। এখন আসো, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে, এটা আমার তুমি ক্লাস না করে বইয়ের মধ্যে আছে তাও তুমি জানতে পারো, কিন্তু কথা হলো বাস্তব জীবনে শূন্য ভেক্টরের প্রয়োগ কোথায়। আমি এক্ষেত্রে তোমার 2টা উদাহরণ দেব, সে 2টা উদাহরণের মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যে বাস্তব জীবনে কোথায় শূন্য ভেক্টর উদাহরণ আছে। একটু মনোযোগ দাও। ধরো কোনো একটা বস্তুকে, আমি ধরো একটা বইয়ের উদাহরণ দেই, বা আমার হাতে যে কলম আছে কলমের উদাহরণ দেই। মনে করো তোমরা দুইজন বন্ধু 2 দিক থেকে এটাকে সমান বলে টানবে, দুইজনই তার দিকে এটাকে সমান বলে টানতেছে। খেয়াল করো, কিন্তু যখন সমান বলে টানবে এই কলমটার কিন্তু কোনো সরণ ঘটবে না, বা যে বস্তুটাকে 2 দিক থেকে টানবে সেই বস্তুর কোনো কিন্তু সরণ ঘটবে না, বস্তুটা যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকবে। তার মানে এখানে কি বল প্রয়োগ হয় নাই? বল প্রয়োগ হয়েছে। বলটা একটা ভেক্টর, তাহলে 2 জন 2 দিকে টানতেছে, তাহলে এখানে 2টা বল প্রয়োগ হয়েছে। এবং এই 2টা বল কোন দিকে প্রয়োগ হয়েছে? পরস্পরের বিপরীত দিকে প্রয়োগ হয়েছে। তাহলে সমান মানের 2টা বল যখন পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করেছে, এই ক্রিয়া করার কারণে এদের ক্রিয়া যে রেজাল্ট, এই রেজাল্টটাকে ভেক্টরের ভাষায় বলা হচ্ছে লব্ধি, লব্ধি ভেক্টর। তাহলে লব্ধির মান শূন্য, অর্থাৎ কলমটার বা বস্তুটার কোনো সরণ হয় নাই, তাই তার অবস্থান আগে যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। সেই জন্য সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে লব্ধি বলের মান কত? শূন্য, বা এই জায়গায় যে শূন্যটা বলতেছে এইটাই হলো কি শূন্য ভেক্টর। এখন ভেক্টর যেহেতু শূন্যকে ভেক্টর বলতেছি, তাহলে তার কিন্তু মানও আছে, দিকও আছে। মান যদি বলো শূন্য ভেক্টর মান শূন্য, আর দিক কোন দিকে?
সে তো কোনো দিকে সরে নাই, তার আগের অবস্থানেই আছে। আসলে এখানে এই ব্যতিক্রমটা, এবং ফিজিক্সে যতগুলো ভেক্টর আমি তোমার স্ক্রিনে দেখাচ্ছি, বোর্ডে লিখেছি, সবগুলোর চেয়ে শূন্য ভেক্টরটা ব্যতিক্রম এই দৃষ্টিকোণ থেকে। কারণ শূন্য ভেক্টরের মান শূন্য, কিন্তু দিক অনির্দিষ্ট। কোন দিকে তার দিকটা আছে এটা আমরা স্পেসিফিকলি আমরা ডিফাইন করতে পারি না। তাই শূন্য ভেক্টরের আসলে কি মান শূন্য, কিন্তু দিক অনির্দিষ্ট। এখন ধরো অবজেক্টিভ যদি প্রশ্ন আসে, নিচে এখান থেকে 4টা অপশন দিল, একটা শূন্য ভেক্টর দিল, বাকি 3টা অন্য ভেক্টর দিল, দিয়ে বলল নিচের কোন ভেক্টরটি দিক অনির্দিষ্ট, তাহলে উত্তর কি হবে? শূন্য ভেক্টর। এই কথা কি বুঝতে পারতেছি? তাহলে শূন্য ভেক্টরের দিক অনির্দিষ্ট, এটা দিক কোন দিকে আমরা সঠিকভাবে ডিফাইন করতে পারবো না। আর শূন্য ভেক্টরের মান কত? শূন্য। এই ছাড়া আর যতগুলো ভেক্টর আছে সব ভেক্টরের মান কত? মান একটা শূন্য নয়, মান ধনাত্মক ঋণাত্মক যে কোনো মান আসবে, এবং তার দিকটা নির্দিষ্টভাবে বলতে পারবো কোন দিকে আছে। তাহলে আমরা শূন্য ভেক্টরের একটা উদাহরণ দিয়েছি। আরেকটা উদাহরণ লক্ষ্য করো। মনে করো একটা বস্তুকে, মনে করো এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দু তার আদি অবস্থান। এই অবস্থান থেকে বস্তুটা এই পথে ঘুরে ঘুরে, পুরো পথ ঘুরে, বৃত্তাকার পথে ঘুরে সে আগের অবস্থানে ফিরে আসে। মনে করো তার যে এই অবস্থানে চলে আসলো। খেয়াল করো, তাহলে তার আদি অবস্থান আর শেষ অবস্থান এখন এক জায়গায়। তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থান যদি এক জায়গায় হয়, তাহলে সেক্ষেত্রে তার বেসিক্যালি তার কোনো স্মরণ ঘটে না, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা জানি এটা একটা বৃত্তাকার সার্কুলার মোশনে বা সার্কুলার পাথে এটা পরিভ্রমণ করে আগের অবস্থা ফিরে এসেছে। আর সার্কুলার পথে যখন কোনো বস্তু মোশন মোডে থাকে, অর্থাৎ গতি লাভ করে, সেই ক্ষেত্রে তার জন্য যে ক্রিয়ারত বল, সেই বলটা হলো কেন্দ্রমুখী বল। এটা তোমার কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে বা তোমার ওই যে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমার এটা যখন পুরো পথ ঘুরে আগের অবস্থানে আসলো, তার মানে এখানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের পরিমাণ হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাই এই ক্ষেত্রেও আমরা সেটাকে কি বলতে পারি, যে শূন্য ভেক্টর সৃষ্টি হয়েছে। এই জন্য যেহেতু এটা এক বিন্দুতে, তাই কখনো কখনো এটার নাম বিন্দু ভেক্টরও বলা হয়ে থাকে, বিন্দু ভেক্টর। তাহলে বিন্দু ভেক্টর শূন্য ভেক্টর একই কথা। আবার এখানে যেহেতু কোনো কাজ হয় নাই, কাজটা তোমার শূন্য, তাই এটাকে বলা হচ্ছে তোমার অকার্যকর ভেক্টর, অকার্যকর ভেক্টর। এখন ধরো অনুধাবনমূলক প্রশ্নে যদি আসে 2 নম্বরে যে শূন্য ভেক্টর একটি অকার্যকর ভেক্টর, ব্যাখ্যা দাও। আশা করি যারা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনতেছ তারা বিষয়টা অ্যান্সার করতে পারবে। শূন্য ভেক্টর কেন অকার্যকর? কারণ যখন কোনো একটি বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্রমুখী বল দ্বারা সে গতিপ্রাপ্ত হয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে, তখন এক্ষেত্রে তার দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য। এক্ষেত্রে বলের পরিমাণটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শূন্য ভেক্টর একটি কি অকার্যকর ভেক্টর। শূন্য ভেক্টরের আরেকটাও নাম আছে, যাকে আমরা নাল ভেক্টর বলি। নাল, অনেক সময় পরীক্ষায় আসে নাল ভেক্টর কি, ঠিক আছে, নাল। তাহলে নাল ভেক্টর, অকার্যকর ভেক্টর, শূন্য ভেক্টর বা বিন্দু ভেক্টর বা জিরো ভেক্টর, যাই বলি না কেন, এই সব কিছু কিন্তু একটা রাশির উদাহরণ। আশা করি পারবো। তাহলে শূন্য ভেক্টর সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, আশা করি আমরা এটা এখন অ্যান্সার করতে পারবো। তাহলে শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য কি? শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য হলো এই ভেক্টরের মান শূন্য, আর এই ভেক্টরের দিক অনির্দিষ্ট। শুনো, দিক নাই এই কথা বলা যাবে না, দিক আছে তবে সেটা নির্দিষ্ট নয়। তাহলে শূন্য ভেক্টরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ভেক্টরের মান শূন্য এবং দিক অনির্দিষ্ট। আশা করি ক্লিয়ার। আরেকটা বিষয় আসি, ধরো তোমার যদি প্রশ্ন আসে কিভাবে শূন্য ভেক্টর লাভ করা যাবে, আর শূন্য ভেক্টর সৃষ্টির শর্ত কি? আমি 2টা উদাহরণ দিয়েছিলাম। একটা সমান মানের 2টি বল পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করলো কোনো বিন্দুতে একই সময়, তখন সেক্ষেত্রে এই বলের ক্রিয়া লোভ ভিন্ন হয়ে যায় এবং এক্ষেত্রে শূন্য ভেক্টর সৃষ্টি হয়। তারপরে যদি বলি যে শূন্য ভেক্টরের ওই যে কেন্দ্রমুখী, এখানে বিন্দু ভেক্টর যে উদাহরণটা দিয়েছি, এই ক্ষেত্রে আমরা শূন্য ভেক্টর যে একটি অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর কীভাবে সৃষ্টি হয় সেটার আমরা উদাহরণ দিলাম। আমরা আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি তাহলে পরবর্তী আরেকটা ভেক্টর নিয়ে কথা বলি।
এখন আসো শূন্য ভেক্টরের পরিচয় গেল, তারপর আসো একক ভেক্টর। খেয়াল করো একক ভেক্টর কি, তাহলে আবার একটু খেয়াল করি, একমাত্র শূন্য ভেক্টরের মান কত? শূন্য। আর এখান থেকে নিচে যতগুলা ভেক্টর আছে এবং উপরে যতগুলো ভেক্টর আছে এই সবগুলা ভেক্টরের মান ইজ নট জিরো, তার মানে মান অশূন্য। এটা কিন্তু খেয়াল করতে হবে তোমাকে, এগুলো অবজেক্টিভের জন্য বা সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে একমাত্র শূন্য ভেক্টরের মান শূন্য, এই ছাড়া আর বাকি যে ভেক্টরগুলো আছে প্রত্যেকটির মান কি? ইজ নট জিরো, তার মানে আমরা বলতে পারি কি? অশূন্য। হ্যাঁ, তাহলে একক ভেক্টরের পরিচয় আসে, তাহলে একক ভেক্টরের মান অশূন্য। তাহলে কোনো অশূন্য ভেক্টরের, বা যদি সোজা কথা বলি যে একক ভেক্টর কাকে বলে, দুইভাবে ডিফাইন করা যাবে, সংজ্ঞা দুইভাবে লিখতে পারো। একটা সংজ্ঞা আমরা যদি এভাবে বলি, একদম সহজ, যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। হ্যাঁ, এটা একেবারে সিম্পল হয়ে যায়, যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। আরেকভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, আমি সেটাও তোমাদের সামনে প্রেজেন্ট করছি। যদি এমন হয়, এমনভাবে বলে কেউ যে কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে, সেটাও সঠিক। তাহলে আমি দ্বিতীয়টা আবার একটু রিপিট করছি, কোনো অশূন্য ভেক্টরকে, অশূন্য কথাটা বলতেই হবে, কারণ যদি তুমি বলো কোনো ভেক্টরকে, তাহলে কিন্তু তার মধ্যে শূন্য ভেক্টর চলে আসে, কিন্তু তাহলে তোমার কথাটা স্পষ্ট হয় নাই। তাহলে যাই লিখতে হবে, লিখবে আমাদেরকে একেবারে শতভাগ স্পষ্ট করে লিখতে হবে। তাহলে আমরা যদি সংজ্ঞাটা এভাবে দিই, কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে কি বলা হবে? একক ভেক্টর বলা হয়। আমি একটু বিষয়টাকে খেয়াল করি। আচ্ছা, তার আগে একক মানে কি এটা একটু তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা আমার সামনে নেই, সামনে থাকলে আমি হয়তো তোমাদের কাছ থেকেই অ্যান্সার পাইতাম যে একক মানে কি। বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন চিন্তা থেকে উদাহরণ দিতে এবং অনেকেরই সেটা ক্লিয়ার হয়ে যেত। যেহেতু তোমরা আমার সামনে নেই, তাই আমি তোমাদেরকে বিষয়টা ব্যাখ্যা করে বলছি। ধরো তুমি তোমার যে রুমে, পড়ার রুমে বা তোমার যে থাকার যে রুমটা আছে, এই রুমটাকে যদি তিনজনকে দায়িত্ব দেওয়া হয় যে তিনজন মেপে এটা দৈর্ঘ্য কত বলবে। এখন এক্ষেত্রে কেউ হয়তো একটা স্কেল দিয়ে পরিমাপ করলো, একটা স্কেলের দৈর্ঘ্য মনে করো 12 ইঞ্চি, সে এটা মনে করো যতটা স্কেল মাপলো তার সাথে 12 দ্বারা গুণ করলে টোটাল দৈর্ঘ্যটা চলে আসবে। আবার আরেকজন হয়তো স্কেল পেল না, সে মনে করো তার হাতে একটা কলম আছে, কলম দিয়ে দৈর্ঘ্য মাপলো। হ্যাঁ, কলমের দৈর্ঘ্য হয়তো 6 ইঞ্চি, সে মনে করে যদি 50টা কলমের 50 বার সে এটাকে মানে 50টা কলমের দৈর্ঘ্য সে পাইলো, তাহলে এটাকে 6 দ্বারা গুণ করলে টোটাল দৈর্ঘ্য চলে আসবে। আরেকজন মনে করে একটা গজ ফিতা যে বড় যে ফিতাগুলো আছে 5 ফুটের, এইরকম একটা দৈর্ঘ্য দিয়ে সে মাপলো, সেও সঠিক মান পাবে। আরেকজন মনে করলো সে এই ধরনের কোনো পদ্ধতিই গেল না, সে কি করলো, সে মনে করো রুমের মধ্যে যে টাইলস লাগানো আছে, সেই টাইলসের দৈর্ঘ্য এক একটা টাইলস হয়তো 1 ফুট সাইজের, সে গুনলো যে কয়টা টাইলস এটার মধ্যে আছে, সে হয়তো দেখলো 20টা টাইলস আছে, তাহলে 20 গুণ 1 ফুট করে তার মানে কয় ফুট? 20 ফিট। এখন যে উদাহরণটা দিয়েছে, যতজনই যে পদ্ধতিতেই দৈর্ঘ্যটা পরিমাপ করুক না কেন, সবার মান কিন্তু এক হবে যদি সে গণনায় ভুল না করে। এখন আসলে আমরা এককটা কি, এখানে একক বলতে অনেকেরই ধারণা একক মানে এক সংখ্যাটা, এক অঙ্কটা, এটা ভুল। একক মানে এক না, একক যে কোনো পরিমাপ হতে পারে, নির্দিষ্ট পরিমাপ, যে পরিমাপের সাপেক্ষে তুমি কোনো একটা জিনিসকে তোমার সম্যক ধারণা লাভ করবা, সেটা হচ্ছে পরিমাপ, একক। তাহলে আসো এবারে যুক্তিখণ্ডে কোন জায়গায় এককে, প্রথম যে উদাহরণটা বলেছিলাম যে স্কেলের দৈর্ঘ্য, তাহলে স্কেল দিয়ে যে মাপছে এক স্কেলের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে একক। যে কলম দিয়ে পরিমাপ করলো, এক কলমের দৈর্ঘ্যটা হচ্ছে একক। যে গজ ফিতা দিয়ে পরিমাপ করলো 5 ফুটের, সে তোমার ওই গজ ফিতাটা হচ্ছে তার একক। তারপর যে মনে করো টাইলস গুনে গুনে পরিমাপ করলো, এখানে একটা টাইলসের দৈর্ঘ্যটা হচ্ছে কি একক। তাহলে দেখো এই একটা রুমের দৈর্ঘ্য পরিমাপ করতে কতবার, মানে এককটা কি সবসময় কি একক ব্যবহার করেছি? না, যে জিনিসটাকে প্রমাণ ধরে জিনিসটার দৈর্ঘ্য পরিমাপ করেছে তার জন্য সেটাই হচ্ছে একক। এখন ধর আরেকটা উদাহরণ দিই, মনে করো তুমি বাজার থেকে 10 কেজি চাল কিনলে,
এখন দোকানদার তোমাকে 1 কেজি 1 কেজি করে 10 বার দিল তোমার ব্যাগে, তাহলে এখানে একক কি 1 কেজি। আবার ধরো দোকানদার 5 কেজি করে 2 বার দিল তোমাকে, তাহলে এখানে একক কি 5 কেজি। আবার ধরো দোকানদার তোমাকে 2 কেজি 2 কেজি করে 5 বার দিল, তাহলে সেক্ষেত্রে একক কি, একক হলো কত 2 কেজি। আমার মনে হয় একক সম্পর্কে আর কোনো ধারণা, জটিল কোনো ধারণা নাই। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। কি বুঝতে পারতেছো? যারা বুঝতে পারো নাই দয়া করে কমেন্ট করবে, আমি আবার বলবো প্রয়োজনে, ঠিক আছে? কারণ এই এককটা ফিজিক্সের বিভিন্ন জায়গায় আমরা একক একক এই কথাটা বারবার বলি, এক একক এক একক, মানে এক একক মানে কতটুকু। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যে যতটুকু স্ট্যান্ডার্ড ধরে পরিমাপ সম্পন্ন করবে তার জন্য ততটুকুই হচ্ছে কি একক। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, এখন আসো তাহলে একক ভেক্টর, তাহলে আশা করি যে ভেক্টরের মান 1 একক তাকে কি বলবো, একক ভেক্টর বলবো। এই সংজ্ঞা সবাই পারবো। আরেকটা যদি সংজ্ঞা আমি দিয়েছিলাম, কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা, এখন ধরো একটা যদি ভেক্টর রাশি আমি বিবেচনা করি, তাহলে এই ক্ষেত্রে তার মান যদি a ইজ নট 0, অর্থাৎ এর মান কখনো শূন্য হবে না, তাহলে সেক্ষেত্রে a ইজ নট 0 এই অবস্থায় যদি আমি একক ভেক্টর পাই, তাহলে এই ভেক্টরটিকে তার মান দ্বারা ভাগ করব। আমরা সংজ্ঞায় তাই বলেছি, কোনো ভেক্টরকে, কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে নতুন রাশি আসবে সেই নতুন রাশিকে একক ভেক্টর বলে। এখন ধরো তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ছোট হাতের এ লিখেছি এবং তার উপরে একটা ক্যাপ সাইন বা টুপি চিহ্ন ব্যবহার করেছি। আসলে সাধারণ যে সরাসরি যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলোকে আমরা প্রকাশের জন্য 4টা পদ্ধতি, যেটা আমরা শুরুতেই বলে এসেছি, সেইভাবে প্রকাশ করতে পারবো। কিন্তু একক ভেক্টর হলো একটা বিশেষ ভেক্টর। এই ভেক্টরটাকে প্রকাশ করতে হলে আমরা ইংরেজি যে বর্ণগুলো আছে সেগুলো আর স্মল লেটার ব্যবহার করব। শুধু স্মল লেটার নয়, তাকে চিনার জন্য তার উপরে আমরা একটা ক্যাপ সাইন ব্যবহার করব, টুপি চিহ্ন ব্যবহার করব, এ ক্যাপ। যদি বি ভেক্টরের একক ভেক্টর বের করি তাহলে কি বি ক্যাপ, সি ভেক্টরের একক ভেক্টর বের করি সি ক্যাপ। কি পারবো? তাহলে একক টুপি চিহ্ন থাকলে সেটি কোন ভেক্টর, একক ভেক্টর। আর অবশ্যই চেষ্টা করবে একক ভেক্টরটাকে যখন প্রকাশ করবে তখন ছোট হাতের অক্ষর ব্যবহার করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটাকেই আমরা বলেছিলাম সংজ্ঞায়, কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে নতুন রাশি পাওয়া যাবে বা যে নতুন ভেক্টর পাওয়া যাবে তাকে একক ভেক্টর বলে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে একক ভেক্টর গেল। এখান থেকে যদি একটা প্রশ্ন করি যে কোন, এখানে স্ক্রিনে যতগুলো ভেক্টর আছে এটা কোন ভেক্টরের একক ভেক্টর নাই? যা দেখতে পাচ্ছ, যতগুলো নাম দেখতে পাচ্ছ, এটার মধ্যে কোন ভেক্টরটার একক ভেক্টর নাই? তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা কমেন্ট করো, আমি একটু পরে দেখব। যে যতগুলো ভেক্টর রাশি আছে আমার বোর্ডে দেখতে পাচ্ছ, এটার মধ্যে কোন ভেক্টরের একক ভেক্টর নাই? সবার কাছে প্রশ্ন রইল, রিপ্লাই করবে কিন্তু। আচ্ছা, তারপরে আসি, আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। তাহলে একক ভেক্টরের পরিচয় গেল। এরপরে আসো আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক, তার মানে এটার মধ্যে একক আছে, তার মানে আমরা ছোট হাতের বর্ণ ব্যবহার করব এবং ক্যাপ সাইন ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ, অলরেডি তোমরা রিপ্লাই দিচ্ছ, যারা যতজন রিপ্লাই দিয়েছো সবাই শূন্য ভেক্টর উদাহরণ দিয়েছো, শূন্য ভেক্টর বলেছো। হ্যাঁ, সবার উত্তর সঠিক, কংগ্রেচুলেশনস। এবং এ থেকে প্রমাণিত হয় তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটার সাথে সংযুক্ত আছো, ঠিক আছে কি? ওকে ওকে, আমি খুবই আনন্দিত যে তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো এবং এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটির সাথে আছো। সত্যি আমি আনন্দিত। ওকে, এবার আসা আয়ত একক ভেক্টরের পরিচয় যায়। আয়ত একক ভেক্টর মানে আয়তন থেকে আয়ত। আমি যদি বলি যে আয়তনের মাত্রা কত বা আয়তন পরিমাপ করতে আমার কি কি লাগে, তুমি বলবে দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, উচ্চতা লাগে। হ্যাঁ, আয়তনের মাত্রা হচ্ছে 3, মানে দৈর্ঘ্যের একটা মাত্রা, প্রস্থের একটা মাত্রা, উচ্চতার একটা মাত্রা। এখন ধরো তুমি যে রুমে আছো এই রুমে যদি আয়তন বের করো তাহলে তোমাকে এই রুমের দৈর্ঘ্য মাপতে হবে, প্রস্থ মাপতে হবে, উচ্চতা মাপতে হবে।
তাহলে এখানে মাত্রা বা যদি আমি উচ্চতর গণিতের ভাষায় যাই, যদি আমি স্থানাঙ্ক ব্যবস্থায় যাই, তাহলে আমি এখানে তিনটা পরস্পর লম্ব অক্ষ পাবো। একটা এক্স অক্ষ, এটা যদি দৈর্ঘ্য ধরো, একটা ওয়াই অক্ষ, এটা প্রস্থ, এবং একটা জেড অক্ষ, এটা হলো কি উচ্চতা। লক্ষ্য করো, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে এটা দেখতে পারবে। এখানে আমার হাতে তিনটা কলম আছে এবং এই তিনটা কলম, এটা ধরি আমি দৈর্ঘ্য এক্স অক্ষ, এটা ধরি প্রস্থ ওয়াই অক্ষ, এবং এটা ধরি কি উচ্চতা জেড অক্ষ। হ্যাঁ, এখন এই অবস্থায় এক্স অক্ষ বরাবর, এবং এই তিনটেই কিন্তু পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ক্রিয়া করছে। যে বিন্দুতে ক্রিয়া করছে এই বিন্দুটার নাম হচ্ছে ওই বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এগুলো তোমরা ক্লাসে শিখেছো, আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে পরস্পর যে বিন্দুতে তিনটি অক্ষ পরস্পর ক্রিয়া করছে সেই বিন্দুটার নাম কি মূল বিন্দু। আর পুরো যে জিনিসটা, এই পুরো জিনিসটাকে ফিজিক্সের ভাষায় বলা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো। কি প্রসঙ্গ কাঠামো? তাহলে প্রসঙ্গ কাঠামো আমার এখানে মূল বিন্দুটা হচ্ছে কি আমার যে আমার এখানে তিনটা কলম যে জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে তার কি মূল বিন্দু। এখন প্রসঙ্গ কাঠামো তিন ধরনের হতে পারে। প্রসঙ্গ কাঠামো একমাত্রিক হইতে পারে, একটা অক্ষ, হয় এক্স অক্ষ, না হয় ওয়াই অক্ষ, না হয় জেড অক্ষ। আবার প্রসঙ্গ কাঠামো দ্বিমাত্রিক হইতে পারে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, কিংবা ওয়াই অক্ষ জেড অক্ষ, কিংবা জেড অক্ষ এক্স অক্ষ। আবার প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিকও হইতে পারে। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক বিষয় নিয়ে কথা বলবো। এখন আমি যদি প্রশ্ন করি, তোমরা যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ এটার মাত্রা কত? এটা কয় মাত্রিক তল? এটা দ্বিমাত্রিক তল। এটা দৈর্ঘ্য শুধু আমরা বিবেচনা করতে পারবো। এখন দ্বিমাত্রিক তলে যদি ত্রিমাত্রিক কোনো বিষয়কে স্কেচ করো, অর্থাৎ অঙ্কন করো, তখন সেটাকে তুমি পারফেক্টলি প্রেজেন্ট করতে পারবা না। যেমন আমি ধরো এক্স অক্ষকে এইভাবে স্পষ্ট করতে পারি, ওয়াই অক্ষকে এইভাবে স্পষ্ট করতে পারি, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কিন্তু জেড অক্ষ হওয়ার কথা ছিল এইভাবে, ঠিক আছে? কি দেখতে পারতেছ? জেড অক্ষটা এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো জেড অক্ষটাকে এইভাবে দেখাতে পারবো না, তাই আমরা এটাকে এইভাবে শোয়ায় দিই, এরকম শোয়ায় দিলাম। শোয়ায় দিয়ে আমরা এখানে একটা অক্ষ হিসেবে এটাকে দেখালাম। এখন এখানে কিন্তু লক্ষণীয়, প্রত্যেকটা অক্ষের সাথে পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। কিন্তু তুমি চিত্রের মধ্যে কিন্তু এই কোণটা 90 ডিগ্রি নয়, এটা কিন্তু প্রায় 120 ডিগ্রির মতো। এই কোণটাও প্রায় 120 ডিগ্রির মতো। কিন্তু চিত্রে যা দেখতে পারতেছ, বাস্তবে কিন্তু আমার এইভাবে চিন্তা করা যাবে না। বাস্তবে আমরা বিবেচনা করব এখানে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ এটা আমার থাকার কথা ছিল এইভাবে, তাই না? তাহলে আমরা তো এইভাবে দেখাতে পারতাম, তাই আমরা এটাকে এইরকম সহায় দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা 120 ডিগ্রি দেখা গেল, বাস্তবে কিন্তু এই কোণটা 120 ডিগ্রি নয়, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, এখন আসো আমরা আয়ত একক ভেক্টরে আসি। তাহলে পরস্পর লম্ব তিনটি অক্ষ সাপেক্ষে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। তাহলে পরস্পর লম্ব তিনটি অক্ষ সাপেক্ষে যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা যায় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। আমি আবার বলছি, পরস্পর লম্ব তিনটি অক্ষ সাপেক্ষে যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা যায় তাদেরকে আয়ত একক ভেক্টর বলা। তাহলে আয়ত একক ভেক্টর কয়টি? তিনটি। কি কি? একটা হলো আই ক্যাপ, একটা হলো জে ক্যাপ, আর একটা হলো কি কে ক্যাপ। আয়ত একক ভেক্টর কয়টি? আয়ত একক ভেক্টর তিনটি, আই, জে এবং কে, এই তিনটিকে আয়ত একক ভেক্টর বলা হয়। পরীক্ষার সংজ্ঞা আসলে অনেকে এটা লিখে দেয় যে আই, জে, কে তিনটিকে আয়ত একক ভেক্টর বলা হয়, কিন্তু মন্দের ভালো আর কি। যদি আমরা একটু স্পেসিফিক স্ট্যান্ডার্ড ভাবে লিখি তাহলে আমরা বলতে পারি যে পরস্পর লম্ব তিনটি অক্ষ সাপেক্ষে যে তিনটি একক ভেক্টরকে বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। এবং এই তিনটি আয়ত একক ভেক্টর হলো আই, জে, কে। তবে আই দ্বারা এক্স অক্ষ, অর্থাৎ আই থাকলে আইটা সর্বদা এক্স অক্ষ বরাবর কাজ করবে, জেটা ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, এবং কেটা জেড অক্ষ বরাবর কাজ করবে। তাহলে যদি আমি বলি যে তুমি এক্স অক্ষকে জে দ্বারা প্রকাশ করবে, এটা হবে না। আই দ্বারা সর্বদাই কি এক্স অক্ষকে নির্দেশ করবে, জে দ্বারা ওয়াই অক্ষকে, এবং কে দ্বারা জেড অক্ষকে নির্দেশ করবে। আমার মনে হয় সবাই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন তবে যেহেতু একক ভেক্টর
আয়ত একক, একক তো, তাই ছোট হাতের আই জে কে এগুলো আমরা ব্যবহার করব এবং যথারীতি ক্যাপ সাইন ব্যবহার করব। এখন ধর আমি যদি বলি যে এ ভেক্টর সমান 10i, তাহলে এটা কোন অক্ষ বরাবর ক্রিয়ার হতো? এটা কোন অক্ষ বরাবর? এটা এক্স অক্ষ বরাবর ক্রিয়ার হতো। আমি যদি বলি যে এ ভেক্টর সমান -10j, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো এটা ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর। তোমরা জানো প্রত্যেকটা অক্ষরই মূল বিন্দু থেকে ডান দিকটা ধনাত্মক হিসেবে ধরা হয় এবং বাম দিকটাকে ঋণাত্মক হিসেবে ধরা হয়। তাহলে এক্স অক্ষের যদি প্লাস থাকে আসলে সেটা ধনাত্মক এক্স অক্ষ, আর যদি মাইনাস থাকে তাহলে কি সেটা ঋণাত্মক অক্ষ হিসেবে আমরা উল্লেখ করতে হবে। কেমন? তাহলে ধনাত্মক যদি এখন এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছ এ ভেক্টর সমান -10j, মাইনাস আছে তার মানে জে আছে, এটা ওয়াই অক্ষ ঠিক আছে, কিন্তু ওয়াই অক্ষের তো আবার দুইটা দিক আছে, একটা ধনাত্মক দিক আর একটা কি ঋণাত্মক দিক। তাহলে যেহেতু মাইনাস আছে আমরা কোন দিক বিবেচনা করব? ঋণাত্মক দিককে বিবেচনা করব। ওকে, আমার মনে হয় আমরা বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আয়ত একক ভেক্টরের পরিচয় গেল। এবার আসো পরবর্তী ভেক্টরটা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? তাহলে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু, কাঠামোটা আবার একটু দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, দিস ইজ অরিজিন। এখন মনে করো এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় এই বিন্দুতে, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তবে এখানেও একটু ব্যতিক্রম আছে, এই ভেক্টরটা সরাসরি একটা ভেক্টর হওয়া সত্ত্বেও এটাকে কিন্তু আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি এবং উপরে ভেক্টর সাইন দিই, তাই তুমিও কিন্তু সেইভাবেই বিষয়টাকে বিবেচনা করতে হবে। ওকে, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। এটাকে প্রকাশ করা ছোট হাতের আর দ্বারা। আমার মনে হয় এটাও তোমরা পারবে। এখন এখানে যদি আর ভেক্টরের যে প্রকাশটা, এটা মনে করো আমি যদি বলি যে ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এগুলো প্রমাণ আছে, আমি সেই দিকে আর যাচ্ছি না, ঠিক আছে। এখন এখানে এটা একটা ত্রিমাত্রিক, যেহেতু ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তাই এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখন ধরো আই দ্বারা এক্স অক্ষকে বোঝাচ্ছে, জে দ্বারা ওয়াই অক্ষকে বোঝাচ্ছে, কে দ্বারা জেড অক্ষকে বোঝাচ্ছে। এই ছোট এক্স বা ছোট ওয়াই বা ছোট জেড এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে? এটা দ্বারা প্রকাশ পাচ্ছে এক্স ওয়াই এবং জেড অক্ষে এটার মান কত। আই দ্বারা হচ্ছে তার দিক আর এক্স দ্বারা হচ্ছে কি তার মান। এখন ধর আমি একটা উদাহরণ দেই, মনে করো আর ভেক্টর সমান -2i প্লাস 3j প্লাস 5k। লক্ষ্য করো, তাহলে এখানে এক্স এর পরিবর্তে কত? -2, এটা হলো এক্স। ওয়াই এর পরিবর্তে কত? 3 এবং জেড এর পরিবর্তে কত? জেড এর পরিবর্তে হলো কত? 5। তার মানে আই, তার মানে ঋণাত্মক এক্স অক্ষের দিকে -2 একক দূরে মূল বিন্দু থেকে কিন্তু সব, আবার ধনাত্মক এক্স অক্ষ থেকে 3 একক দূরে এবং ধনাত্মক জেড অক্ষ থেকে 5 একক দূরে মূল বিন্দু থেকে। এই অবস্থানটা আমার মনে হয় আমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে অবস্থান ভেক্টরের পরিচয় গেল। তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞা কি দিব? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারতেছো? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকেই কি বলা হয়? অবস্থান ভেক্টর বলা হয়। এরপরে আসো সরণ ভেক্টর। সরণ, ডিসপ্লেসমেন্ট ভেক্টর যেটাকে বলা হয় সরণ ভেক্টর। এখন আসো সরণ ভেক্টরটা কি? বলা হচ্ছে যে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টরের পরিবর্তন, তাহলে পরিবর্তন হইতে হলে তার আদি অবস্থা আর শেষ অবস্থা দুইটা অবস্থার পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তাহলে দুইটা অবস্থান ভেক্টরের পার্থক্য বিয়োগফল। আমরা আবার একটু প্রসঙ্গ কাঠামোটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, দিস ইজ অরিজিন মূল বিন্দু। আদি অবস্থানটা মনে করো এই জায়গায়, এখানে যে অবস্থান ভেক্টর এটাকে আমরা r1 দ্বারা প্রকাশ করি। আর এখানে যে মনে করো কোনো এক সময় সে সরে এই জায়গা থেকে সরে বি জায়গায় চলে এসেছে এবং সেক্ষেত্রে তার অবস্থান ভেক্টরটা হলো r2। লক্ষ্য করো, তাহলে আমাদের সরণ ভেক্টর বলেছি কি? অবস্থান ভেক্টরের পার্থক্যকে সরণ ভেক্টর বলা হয়।
তার মানে এখানে R2 এর যে ডিফারেন্স মানে বিয়োগফল, সেই বিয়োগফলটাই হলো কি সরণ ভেক্টর, অর্থাৎ এটা, তাহলে এটা হলো সরণ ভেক্টর। তাহলে এই জায়গায় আমরা যদি লিখি যে ডেল্টা R ভেক্টর সমান কি R1 ভেক্টর ইজ ডিফারেন্স টু R2 ভেক্টর। কেমন বোঝা যাচ্ছে? তাহলে এখানে এটা হলো একটা ডিফারেন্স সাইন, মানে পার্থক্য চিহ্ন। তুমি চাইলে এখানে মাইনাস চিহ্ন দিতে পারো, তবে আমি এখনই মাইনাস দিচ্ছি না, যেটা বড় সেটা আগে আসবে, তাই আমি এখানে মাইনাস দেব না। হ্যাঁ, তাহলে সরণ ভেক্টরের সংজ্ঞা কি বলেছি, যে অবস্থান ভেক্টরের মানের অবস্থান ভেক্টরের পার্থক্যকে সরণ ভেক্টর বলে। এটা দিক আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, যেহেতু সরণ একটা ভেক্টর, তাহলে তার দিক মান আছে, দিকও আছে। মান পাবো কিভাবে? দুইটা ভেক্টরকে বিয়োগ করে দেব, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করে দেব। আর দিক পাবো কিভাবে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হবে কি তার দিক। আশা করি বুঝতে পেরেছি। তাহলে সরণ ভেক্টরের পরিচয় হলো। এরপরে আসো সমান ভেক্টর। লক্ষ্য করো, সমান ভেক্টর হচ্ছে যদি দুটি ভেক্টরের মান ও দিক সমান হয়। তবে আবারও মনে করে দিচ্ছি, সব কিন্তু অশূন্য ভেক্টর, অশূন্য, একমাত্র শূন্য ভেক্টর এটা, আর সব শূন্য ভেক্টর। তাহলে সমান ভেক্টর, মনে করো এটা একটা ভেক্টর রাশি এ ভেক্টর এবং এটা আর একটা ভেক্টর রাশি বি ভেক্টর। এটার পরিমাপ আর এটার পরিমাপ পরস্পর কি সমান। তাহলে সেক্ষেত্রে এ এবং বি এই ভেক্টর দ্বয়কে আমরা সমান ভেক্টর বলতে পারবো। অর্থাৎ যদি দুটি ভেক্টরের মান এবং দিক পরস্পর সমান হয়, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমান ভেক্টর বলবো। আমি আরেকটা উদাহরণ দিই। মনে করো এ ভেক্টর সমান 5i এবং বি ভেক্টর সমান 6i। বলো তো এটা কি পরস্পর সমান? না, সমান নয়, কারণ এখানে দুইটাই ধনাত্মক এক্স অক্ষ বরাবর, দিক একই, দিক ঠিক আছে। এটাও ধনাত্মক এক্স অক্ষ, এটাও ধনাত্মক এক্স অক্ষ। কিভাবে বুঝেছি? আই ক্যাপ আছে এবং আই এখানে মান আছে ধনাত্মক, তাই ধনাত্মক এক্স অক্ষ। কিন্তু এখানে আছে 5 একক, এখানে আছে 6 একক, তাই এ আর বি ভেক্টর সমান নয়। আচ্ছা, ধরো আমি বির পরিবর্তে লিখলাম বি ভেক্টর সমান 5j ভেক্টর। বলো এখন কি এ আর বি ভেক্টর কি সমান? হ্যাঁ, এখানেও 5 একক, এখানেও 5 একক, কিন্তু দিক কি একই? নো, দিক একই নয়, কারণ আই হলো ধনাত্মক এক্স অক্ষ বরাবর, জে হচ্ছে কি ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। তার মানে আই হচ্ছে এইদিকে আর জে হচ্ছে এইদিকে। এটা হলো আই, সরি, এটা হচ্ছে আই আর এটা হচ্ছে কি জে। তাহলে এটাও কিন্তু সমান ভেক্টর নয়। সমান ভেক্টর হইতে হলে দুইটাই কি হইতে হবে? মান এবং দিক দুইটাই পরস্পর সমান হতে হবে। ইজ ইট ক্লিয়ার? এরপরে আসো বিপরীত ভেক্টর। এখানে হলো মান সমান কিন্তু দিক বিপরীত। সোজা কথা, যদি দুটি ভেক্টরের মান সমান হয় এবং দিক বিপরীত হয়, তাহলে তাদেরকে বিপরীত ভেক্টর বলা হয়। যদি দুটি ভেক্টরের মান সমান হয় এবং দিক বিপরীত হয়, তাহলে তাদেরকে কি বলবো আমরা? বিপরীত ভেক্টর বলবো। অর্থাৎ আমি যদি এখানে বলি যে -5i, তাহলে এটা হলো ধনাত্মক এক্স অক্ষ বরাবর। মনে করো এরকম ভাবে, এটা হলো ধনাত্মক এক্স অক্ষ বরাবর, এটা মনে করো 5i, এটা হলো এক্স অক্ষ ধনাত্মক, আর ধনাত্মক ঋণাত্মক এক্স অক্ষ হচ্ছে এইদিকে। ঠিক আছে, তাহলে এটা হলো -x, তার মানে মাইনাস কত 5i, এটা হলো মূল বিন্দু। তাহলে এক্ষেত্রে আমার সেটাকে আমরা কি বলবো? বিপরীত ভেক্টর বলবো। তাহলে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর আশা করি দুইটাই ক্লিয়ার হয়েছে। সমান ভেক্টরে মানও সমান, দিকও সমান, কিন্তু বিপরীত ভেক্টরে মান সমান কিন্তু দিক বিপরীত। এরপর সঠিক ভেক্টর, খুবই সহজ। সঠিক ভেক্টর যে ভেক্টরের মান অশূন্য, অর্থাৎ শূন্য নয় এমন সব ভেক্টর সঠিক ভেক্টর। এখন ধরো এখানে যা উদাহরণ আছে, এই সঠিক ভেক্টরের এই শূন্য ভেক্টরটা বাদে আর বাকি সবগুলোই সঠিক ভেক্টর, বাকি যা আছে সব সঠিক ভেক্টর। কেন? কারণ সবগুলোর মান অশূন্য। তাহলে সঠিক ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। এটা সঠিক ভেক্টর প্রধান বৈশিষ্ট্য। এখন ধরো অনুধাবনমূলক প্রশ্ন, শূন্য ভেক্টর সঠিক ভেক্টর নয় কেন? অ্যান্সার দিতে পারবা? শূন্য ভেক্টর সঠিক ভেক্টর নয় কেন? আশা করি আমরা সেটাও খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। কারণ সঠিক ভেক্টরের সংজ্ঞায় আমরা জানি যে ভেক্টরের মান অশূন্য তাকে শূন্য ভেক্টর বলে, কিন্তু সঠিক ভেক্টর বলে। কিন্তু শূন্য ভেক্টরে মান কত? শূন্য, তাই শূন্য ভেক্টরটা সঠিক ভেক্টর নয়। আশা করি ক্লিয়ার। এরপর সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হলো দুইটা ভেক্টর দিক একই থাকবে কিন্তু মান অসমান।
এখন মনে করো আমি যদি বলি যে এ ভেক্টর হলো 5i, বি ভেক্টর হলো 6i, হ্যাঁ দিক একই দিকে আছে, ধনাত্মক x অক্ষ ধনাত্মক x অক্ষ, কিন্তু দুইটার মান একটা বড় আর একটা কি ছোট, তাই এই দুটি ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো। তো সদৃশ ভেক্টর কাকে বলবো? যদি দুটি ভেক্টরের মান ভিন্ন হয় কিন্তু দিক একই হয়, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। বিসদৃশ ভেক্টর মান অসমান এবং দিক ভিন্ন। দিক ভিন্ন বলতে কিন্তু মনে করো এখানে যদি আমি বলি যে এটা -3i, তাহলে এটাকে আমরা কি বলবো? বিসদৃশ ভেক্টর বলবো, অর্থাৎ এই দিকে চলে আসবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে, অবজেক্টিভে জ্ঞানমূলকে। সদৃশ ভেক্টর কাকে বলে, বিসদৃশ ভেক্টর কাকে বলে, আশা করি পারবো। বিপ্রতীপ, ধরো আমরা বেশি সময় নেব না, 2-3 মিনিট সময় নেব, একটু খেয়াল করো। ধরো এখানে এ ভেক্টর সমান 3i এবং বি ভেক্টর সমান হচ্ছে 3i। এটা হলো কোন ভেক্টর? সমান ভেক্টর। আমরা একটু উদাহরণ দিয়েছি, যদি এ ভেক্টর সমান 3i এবং বি ভেক্টর সমান -3i হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হলো কি বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। আবার ধরো যদি এ ভেক্টর সমান 3i এবং বি ভেক্টর সমান মনে করো 5i, তাহলে এটাকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। আবার ধরো এ ভেক্টর সমান 3i এবং বি ভেক্টর সমান -5i, তাহলে সেক্ষেত্রে এটা হলো কি বিসদৃশ। এগুলো অবজেক্টিভে আসবে, বিসদৃশ ভেক্টর। লক্ষ্য করো। আবার ধরো বিসদৃশ গেলে, এখন বিপ্রতীপটা কি? বিপ্রতীপ হলো, বিপ্রতীপের যে বিষয়টা লক্ষ্য করো, এ ভেক্টর সমান 3i এবং বি ভেক্টর সমান হবে কত? 1/3i। লক্ষ্য করো, দিক একই, দিক একই কিন্তু মান একটা একটার বিপরীত, মান বিপরীত। তাহলে যে যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে কিন্তু তাদের একটির মান আর একটির বিপরীত হয়। দেখো এখন 3i ধনাত্মক x অক্ষ, এটার মান এটাও ধনাত্মক x অক্ষ, তার মানে দিক একই, কিন্তু এটা হলো 3, এটা হলো 1/3, এটার মান হচ্ছে 3 একক, এটার মান হচ্ছে কত? মানে ওই যে 1/3 একক, তার মানে কি বিপরীত হয়ে গেছে, মানের বিপরীত। দুটি ভেক্টর যদি দিক এক থেকে মানটা বিপরীত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? বিপ্রতীপ ভেক্টর বলবো। কি? বিপ্রতীপ ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হলো বিপ্রতীপ, এটা হলো সমান, এটাও বিপরীত, এটা হলো কি সদৃশ, এটা হলো কি বিসদৃশ। এগুলো খেয়াল করবে, পরীক্ষা আসবে কিন্তু এগুলো। আর দুইটা আছে, এক মিনিট সময় নেব। সমরৈখিক ভেক্টর, যদি দুই বা ততোধিক ভেক্টর পরস্পর একই দিকে একই রেখা বরাবর ক্রিয়া করে কিংবা সমান্তরালে ক্রিয়া করে। লক্ষ্য করো, সমান্তরাল মনে করে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, মান সমান হইতে পারে, ভিন্ন হইতে পারে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করছে, তাহলে এটা হলো কি সমরৈখিক। আবার অথবা যদি তিনটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে সমান্তরালে, তাহলে বা দুটো ভেক্টর সমান্তরালে ক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সমরৈখিক ভেক্টর বলতে পারি। অ্যান্ড লাস্ট ওয়ান সমতলীয়। বলা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে, এক্ষেত্রে মান অসমান হইতে পারে, এক্ষেত্রে দিক ভিন্নমুখী হইতে পারে, তবে একটা তলে থাকতে হবে, একটা তলে ক্রিয়া করবে, তাহলে তাকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর বলবো। তাহলে কোন দুই বা ততোধিক ভেক্টর যখন কোনো তলে মানে ও দিকে ক্রিয়া করে, তাদেরকে কি বলবো? সমতলীয় ভেক্টর বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক দূর পড়েছি, অনেক দূর। তোমরা বাসায়, আমি আশা করব তোমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে পড়বে এবং আজকে যে ক্লাসটা নিয়েছি যাতে এটা আজকেই পড়াটা কমপ্লিট হয়ে যায়। এবার আসো, বলেছিলাম সবশেষে বইয়ের কথা বলবো। অবশ্যই আমরা এমন বই ফলো করব যে বই থেকে আমরা সৃজনশীল এবং এমসিকিউ দুইটারই বেনিফিটেড হই। তা আমার দৃষ্টিকোণ থেকে সেই বই হচ্ছে প্রফেসর শামসুর রহমান শেলু স্যারের বইটি কিনবে। প্রফেসর শামসুর রহমান শেলু, এটা সম্ভবত লেকচার পাবলিকেশনসের, এটা একটু ফলো করব আমরা। এবং এই বইটা তোমার সৃজনশীল এবং এমসিকিউ যেন সমানভাবে তোমার উপকারে লাগবে। ঠিক আছে? তা আশা করি আর কোনো বক্তব্য নেই। আজকের ক্লাস এতক্ষণ পর্যন্ত আমার সাথে মনোযোগ সহকারে থাকার জন্য আমি তোমাদের কাছে সত্যিকার অর্থেই কৃতজ্ঞ এবং আমার পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আশা করব প্রত্যেকটা ক্লাসে তোমরা এরকমভাবে যুক্ত থেকে আমাকে সহযোগিতা করবে।
এবং তোমাদের যতটুকু পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।